আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের শিল্প ও সংস্কৃতি পরীক্ষাটা হবে 13 জুলাই। তোমাদের অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমরা আজকে প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। পরীক্ষার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে, সেই মোতাবেক আমরা ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত পরীক্ষার জন্য কী কী পড়বে তার জন্য ভিডিওগুলো তৈরি করো। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। প্রথমে তোমাদের বইয়ের সূচিপত্র দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় কল্পনাতে ভ্রমণ করি নিজের মনে স্বদেশ করি, তৃতীয় অধ্যায় তিস্তাপাড়ের গল্প, তৃতীয় অধ্যায় পদ্মার জলে ঢেউয়ের খেলা, আর চতুর্থ অধ্যায় রূপসা তীরের উজান সুরে। এই চারটা অধ্যায় নিয়ে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে। আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায় নিয়ে, যার নাম কি কল্পনাতে ভ্রমণ করি নিজের মনে স্বদেশ করি। দেখো, এই অধ্যায়ে আমরা যে কাজগুলো করব, অষ্টম শ্রেণীর জন্য বন্ধু খাতা তৈরি করব, দলগত কাজ ও বইয়ে দেওয়া ছবি দেখে এবং বুঝে পরিপ্রেক্ষিত অনুশীলন করব, পেন্সিল স্কেচ সম্পর্কে জানবো এবং সহজলভ্য যে কোনো ধরনের পেন্সিল, কলম, চারকোল মানে কাঠকয়লা, রং পেন্সিল দিয়ে টোন অনুশীলন করব, পেন্সিলের সাহায্যে ত্রিমাত্রিক বস্তু, জড়জীবন ও প্রকৃতি আঁকা অনুশীলন করব। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, চলো প্রথমেই তোমাদের অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের প্রথম অধ্যায়ের কল্পনাতে ভ্রমণ করে নিজের মনে স্বদেশ করে এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা যাক। প্রশ্ন 1, পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভ কাকে বলে? কাছের জিনিস বড় আর স্পষ্ট আর দূরের জিনিস ছোট আর ঝাপসা, এই বিষয়টি ছবিতে ফুটিয়ে তোলার পদ্ধতিকে ছবি আঁকার পরিপ্রেক্ষিত বলে। প্রশ্ন 2, পেন্সিল স্কেচ কাকে বলে? স্কেচ অর্থ খসড়া, পেন্সিলে আঁকা খসড়া ছবিকে পেন্সিল স্কেচ বলে। প্রশ্ন 3, ফিলিপ্পো ব্রুনেলেস্কি কে? ইতালীয় রেনেসার বিখ্যাত স্থপতি ফিলিপ্পো ব্রুনেলেস্কি। তিনি হলেন রৈখিক পরিপ্রেক্ষিতের ধারণা প্রদানকারী শিল্পী। প্রশ্ন 4, বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয়? নদীমাতৃক অর্থ নদীবহুল বা নদীর কারণে উর্বর ও শস্য সমৃদ্ধ। বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে একে বেঁকে অসংখ্য নদী চলছে, আর এসব নদীর পলি মাটিতে দেশের কৃষি জমিগুলো উর্বর হচ্ছে, দেশ কৃষি সমৃদ্ধ হচ্ছে, এজন্য বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলে। প্রশ্ন 5, রৈখিক পরিপ্রেক্ষিত কাকে বলে? রেখার সাহায্যে ফুটিয়ে তোলা পরিপ্রেক্ষিতকে রৈখিক পরিপ্রেক্ষিত বলে। প্রশ্ন 6, বায়বীয় পরিপ্রেক্ষিত কাকে বলে? রঙের সাহায্যে ফুটিয়ে তোলা পরিপ্রেক্ষিতকে বায়বীয় পরিপ্রেক্ষিত বলে। প্রশ্ন 7, লিওনার্দো দা ভিঞ্চি কে? ইটালির রেনেসার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। তিনি সর্বপ্রথম বায়বীয় পরিপ্রেক্ষিতের সঠিক বর্ণনা প্রদান করেন। প্রশ্ন 8, টোন কাকে বলে? হালকা থেকে পর্যায়ক্রমে গাঢ় আস্তর দিয়ে পেন্সিল ঘষে ঘষে নানা মাত্রায় আলো ছায়া নির্ণয় করা যায়। আলো ছায়া নির্ণায়ক এই আস্তরকেই টোন বলা হয়। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের প্রথম অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রশ্ন 1, অষ্টম শ্রেণীর জন্য বন্ধু খাতা তৈরি করব। তো প্রথমে সাধারণ কাগজ ও রঙিন কাগজ দিয়ে একটি খাতা তৈরি করব। ক্যালেন্ডার দিয়ে খাতার মলাট তৈরি করব। খাতার মলাটে নিজেদের সৃজনশীলতা দিয়ে পছন্দ মতো সাজাবো। নিজেদের পছন্দ মতো প্রয়োজনীয় তথ্য যেমন নিজের নাম, শ্রেণী, রোল নং ইত্যাদি লিখে নেব। হাতের কাছে কুড়িয়ে পাওয়া প্রাকৃতিক উপকরণ, ছবি, পত্রিকার অংশ বা নিজের মতো করে ছবি এঁকে ও লিখে বন্ধু খাতায় সেগুলো সংরক্ষণ করব। প্রশ্ন 2, দলগত কাজ ও বইয়ে দেওয়া ছবি দেখে এবং বুঝে পরিপ্রেক্ষিত অনুশীলন করব। ধাপ 1, সমান উচ্চতার 5 জন সহপাঠী নিয়ে একটি দল গঠন করব। ধাপ 2, দলের সবার হাতে একই রঙের সমান সাইজের একটি ধরে কাগজ নেব। ধাপ 3, কাগজগুলো নিয়ে সবাই বিদ্যালয়ের বারান্দা বা মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সমান দূরত্বে একই ভঙ্গিতে দাঁড়াবো। ধাপ 4, যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দেখলে কাছে দাঁড়ানো বন্ধুটিকে দেখতে সবচেয়ে বড় মনে হবে, সাথে তার হাতের কাগজটিও বড় এবং গাঢ় মনে হবে। ধাপ 5, ক্রমশ দূরে দাঁড়ানো বন্ধুদের এবং তাদের হাতের কাগজটি ছোট মনে হবে এবং পাশাপাশি রঙটিও হালকা মনে হবে। ধাপ 6, পরিপ্রেক্ষিত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করব। আর ধাপ 7 পরিপ্রেক্ষিতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি চিত্র আঁকবো। তো এই চিত্রটা। ঠিক আছে? দেখো, সামনে যে আছে তাকে দেখতে বড় মনে হচ্ছে, এই যে, আর সবার পরে যে আছে তাকে দেখতে ছোট মনে হচ্ছে। আবার পিছন এখান থেকে দেখলে সবচেয়ে বড় মনে হবে তাকে, ছোট মনে হবে বা তাকে। ঠিক আছে? প্রশ্ন 3, পেন্সিল স্কেচ ও পেন্সিল টোন সম্পর্কে জানে।
স্কেচ অর্থ খসড়া, পেন্সিলে আঁকা খসড়া ছবিকে পেন্সিল স্কেচ বলে। পেন্সিল স্কেচের জন্য অনেক রকমের পেন্সিল ব্যবহার করা হয়। পেন্সিলের শীষ তৈরি করা হয় গ্রাফাইট দিয়ে। পেন্সিলের গ্রাফাইটের পার্থক্য, পেন্সিলের গায়ে এইচ বি দিয়ে লেখা থাকে। পেন্সিলের গায়ে এইচ অক্ষরটি দিয়ে শক্ত বা হার্ড বোঝানো হয়, বি অক্ষরটি দিয়ে বোঝানো হয় কালো বা ব্ল্যাক, আর এটা হবে এইচ বি অক্ষরটি দিয়ে বোঝানো হয় শক্ত এবং কালো, অর্থাৎ হার্ড ব্ল্যাক। ঠিক আছে, উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি। গ্রাফাইট যত নরম বা সফট হয়, এর মাধ্যমে প্রয়োগ করা রেখাটিও ততই গাঢ় এবং কালো হয়। হালকা থেকে পর্যায়ক্রমে গাঢ় আস্তর দিয়ে পেন্সিল ঘষে ঘষে নানা মাত্রায় আলো ছায়া নির্ণয় করা যায়। আলো ছায়া নির্ণায়ক এই আস্তরকে টোন বলা হয়, আর নানা রকমের টোনের সাহায্যে করা হয় পেন্সিল স্কেচ। দেখো, এখানে বিভিন্ন ধরনের পেন্সিল দেখানো হচ্ছে: 6H, 5H, 4H, 3H, 2H, F, HB, 2B, 3B, 4B, 5B, 6B, 7B, 8B। ঠিক আছে, বিভিন্ন স্কেচে বিভিন্ন রকমের কালার তোমরা এখানে দেখতে পাচ্ছ, কালি। প্রশ্ন 4, সহজলভ্য যে কোনো ধরনের পেন্সিল, কলম, চারকোল বা কাঠকয়লা এবং রং পেন্সিল দিয়ে টোন অনুশীলন করবে। হালকা থেকে গাঢ় টোন অনুশীলন করার জন্য বইয়ের মতো করে একটি স্কেচ চার্ট তৈরি করি। হালকা থেকে গাঢ় টোন দেওয়ার জন্য পর্যায়ক্রমে 6H, 5H, 4H, 4B, HB, 2B, 3B, 4B, 5B, 6B, 7B, 8B পেন্সিল ব্যবহার করি। হালকা টোনের জন্য পর্যায়ক্রমে 6H, 4B, 3B পেন্সিল, মধ্য টোনের জন্য 4B, আর গাঢ় টোনের জন্য 6B, 8B পেন্সিল ব্যবহার করি। তাছাড়া অনেকগুলো পেন্সিল ব্যবহার করা ছাড়াও একটি টোনের উপর কয়েকবার টোন দিয়েও হালকা থেকে গাঢ় টোন তৈরি করা যায়। আবার পেন্সিল দিয়ে হাতের চাপ ধীরে ধীরে কম থেকে বেশি করেও হালকা থেকে গাঢ় টোন তৈরি করতে পারি। নিচের নমুনা উত্তরের সাথে আমার উত্তর মিলিয়ে নেই। এই যে এরকমটা হবে, হালকা থেকে গাঢ় পেন্সিলের টোন এভাবে করে আমরা অনুশীলন করব। ঠিক আছে। প্রশ্ন 5, পেন্সিলের সাহায্যে ত্রিমাত্রিক বস্তু, জড়জীবন ও প্রকৃতি আঁকা অনুশীলন করব। ত্রিমাত্রিক বস্তু, জড়জীবন আঁকার জন্য বিভিন্ন আকৃতির বাক্স, ইট, ম্যাচ বাক্স, ফুটবল, কমলা, আপেল, বোতল, গ্লাস, কাগজ ইত্যাদি সংগ্রহ করি। ত্রিমাত্রিক বস্তু আঁকার জন্য বিভিন্ন আকৃতির বাক্স, বল বা অন্য যে কোনো আকৃতির জিনিস আঁকার চেষ্টা করি। জড়জীবন, স্টিল লাইফ আঁকার জন্য অনেকগুলো বস্তু যেমন বোতল, বাটি, কাগজ, আপেল, বল একসাথে করে আঁকার চেষ্টা করি। পরে ছবিটি পেন্সিল দিয়ে হালকা থেকে গাঢ় করে স্কেচ করি। প্রাকৃতিক দৃশ্য বা ল্যান্ডস্কেপ আঁকার জন্য বইয়ের মতো করে একটি দৃশ্য বা নিজের পছন্দের মতো একটি দৃশ্য এঁকে নিই। এবার হালকা থেকে গাঢ় টোন দিয়ে প্রাকৃতিক দৃশ্যটির পেন্সিলে স্কেচ করি। ঠিক আছে, যেমন প্রথমটা আছে কি, পেন্সিল মাধ্যমে ত্রিমাত্রিক বস্তু। তারপর এটা আছে পেন্সিলের মাধ্যমে জড়জীবন বা স্টিল লাইফ। তারপরে ছবিটা হচ্ছে পেন্সিলের মাধ্যমে নিসর্গ বা ল্যান্ডস্কেপ। প্রশ্ন 6, বাংলাদেশের 8টি বিভাগের নদীকেন্দ্রিক সংস্কৃতি বন্ধু খাতায় লেখো। বাংলাদেশের 8টি বিভাগের নদীকেন্দ্রিক সংস্কৃতি। ঢাকা বিভাগ, বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা অবস্থিত। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ এই 13টি জেলা নিয়ে ঢাকা বিভাগ গঠিত। বুড়িগঙ্গা ছাড়াও শীতলক্ষ্যা, তুরাগ ইত্যাদি প্রধান নদী এই বিভাগেরই। পালাগান, জারিগান, জারি নাচ এই অঞ্চলের লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। রাজশাহী বিভাগ, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট এই 8 জেলা নিয়ে রাজশাহী বিভাগ গঠিত। বিভাগের প্রতিটি জেলা প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ। রাজশাহী বিভাগে অনেক উল্লেখযোগ্য নদী রয়েছে। এখানে প্রধান নদী পদ্মা ছাড়াও মাথাভাঙা, পুনর্ভবা, বারোনই নদী, রানী নদী, কম্প নদী ইত্যাদি। পদ্মার তীরে জেগে ওঠা তরে অনুষ্ঠিত মেলা, গম্ভীরা গান, রাজশাহী সিল্ক, তাঁত, বাঁশ, বেত, মাটি, কাঁসা, পিতল, কাঠসহ বিভিন্ন উপকরণে তৈরি সামগ্রী পদ্মা তীরের জেলা রাজশাহীকে লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। চট্টগ্রাম বিভাগ, কর্ণফুলী নদী তীরের জনপদ বন্দরী চট্টগ্রাম। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগ 11টি জেলা নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি চট্টগ্রাম হলো পাহাড়, নদী, সমুদ্রের এক অপূর্ব মিলন ক্ষেত্র। ঝিনুক শিল্প, জব্বারের বলি খেলা, চট্টগ্রামের আঞ্চলিক গান, কবি গান, মাইজ ভান্ডারি গান এ অঞ্চলের লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। সিলেট বিভাগ, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট বিভাগ। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই 4টি জেলা দিয়ে এই বিভাগ গঠিত। ছোট বড় মিলিয়ে প্রায় 36টি নদী এখানে রয়েছে সিলেট বিভাগে, যার মধ্যে অন্যতম প্রধান নদী সুরমা আর হচ্ছে কুশিয়ারা। বৈচিত্র্যময় প্রাকৃতিক রূপ সিলেটকে করেছে অনন্য। বরিশাল বিভাগ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি এই 6টি জেলা নিয়ে বরিশাল বিভাগ গঠিত। প্রাকৃতিক সম্পদ আর লোকসংস্কৃতির বিশাল উৎস এই বিভাগ। কীর্তনখোলা এই বিভাগের প্রধান নদী। যাত্রা, হস্ত ও কুটির শিল্প এই অঞ্চলের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। খুলনা বিভাগ, খুলনা জনপদ একটি শিল্প সমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রাচীন নদীবন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম।
খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই 10টি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত। রূপসাই অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী গাজীর পট, বাউল গান, গাজী কালু, চম্পাবতীর পালা এখানকার অন্যতম লোকসাংস্কৃতিক উপাদান। রংপুর বিভাগ রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড় এই 8টি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠিত। তিস্তা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী রংপুর শহরের উপকণ্ঠে ঘাঘট নদীর তীরে অবস্থিত নিসবেতগঞ্জ এই অঞ্চলে হস্তশিল্পজাত পণ্য হিসেবে শতরঞ্জি তৈরি হয়। শত বছরের গৌরবময় এই পণ্য বর্তমানে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। শতরঞ্জি, ভাওয়াইয়া গান আর সাঁওতাল নাচ এই বিভাগের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই 4টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত। ব্রহ্মপুত্র বিধৌত এই অঞ্চলের নদী আর এই বিভাগের রয়েছে প্রাচীন ঐতিহ্য। ময়মনসিংহ গীতিকা, জারি সারি, পালা, কিস্তা কাহিনী, উঠান বৈঠক, লোকসাহিত্যকর্ম, গীতবাদ্য, বাঁশ বেতের কাজ ইত্যাদি এই বিভাগের লোকসংস্কৃতির অন্যতম দিক। এই জনপদে নারীরা নকশি পিঠা, বিভিন্ন প্রকার হস্ত কারুশিল্প তৈরিতে ব্যস্ত থাকে। সর্বশেষ প্রশ্ন 7, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করো। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশ প্রকৃতির নন্দনকাননের সৌন্দর্য মণ্ডিত কোনো সার্থক চিত্রশিল্পীর নিখুঁত চিত্রকর্মের সঙ্গে তুলনীয়। বদ্বীপ সদৃশে বাংলার রয়েছে বিচিত্র ভূভাগ এবং সমুদ্র বেষ্টিত বিস্তীর্ণ উপকূল, সমুদ্র তটরেখা ও ম্যানগ্রোভ সুন্দরবন যা অবর্ণনীয় প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এখানে আছে সমান্তরাল ভূমি, পাহাড় পর্বত, জলপ্রপাত, চা বাগানের মনোরম দৃশ্য, সবুজ গালিচার মতো শস্যক্ষেত আর বিশেষ করে মাকড়সা জালের মতো ছড়িয়ে আছে সব ছোট বড় নদী। এছাড়া আমাদের এই সবুজ শ্যামল বাংলার প্রকৃতি জুড়ে 6 ঋতুর অপরূপ খেলা চলে বছর জুড়ে। প্রকৃতির অঢেল সৌন্দর্যের রূপ ছড়িয়ে আছে গোটা দেশ জুড়ে, তবে অঞ্চলভেদে বৈচিত্র্য আছে। মধুপুর ও ভাওয়াল অঞ্চলে সারি সারি গজারি গাছের বিস্তার, আর দক্ষিণের উপকূল জুড়ে রয়েছে সুন্দরবন যেখানে পরম নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে ডোরাকাটা বাঘ আর চিত্রল হরিণেরা। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এই বাংলাদেশেই। বাংলাদেশে আরও রয়েছে সাগর মোহনায় নৈসর্গিক শোভামণ্ডিত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, রয়েছে সোনাদেয়া দ্বীপ, সাগর কন্যাসহ আরও অনেক মনোলোভা প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যপট। শিক্ষার্থীরা এই ছিল আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম 8ম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার শিল্প ও সংস্কৃতি বইয়ের প্রথম অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দ্বিতীয় পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো শিক্ষার্থীরা সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।